আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকার পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় পলাতক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছে আদালত। পৃথক ৩ মামলায় হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে, তিনি প্রতারণা করেছেন। শফি মাহমুদ সগরের রিপোর্ট। ক্ষমতায় থাকাকালে রাজধানীর পূর্বাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ১০ কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ নেন। অবৈধভাবে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করে দুদক। ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ২১ বছর সহ অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর। সাইমা ওয়াজেদ পুতুল, তার সাজা হচ্ছে ৫ বছর। সজীব আহমেদ জয়, ওনার সাজার মেয়াদ ৫ বছর। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সরকারি সম্পত্তিকে শেখ হাসিনার পরিবার নিজেদের ব্যক্তিগত সম্পদে রূপান্তর করেছেন, যা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। ৩০০ টাকার যে রটেটা জমা দিয়েছে শেখ হাসিনা, সেখানে কোনো আইনজীবীরও সই নাই। আদালত যেটা বলেছেন, কোনো রটারি পাবলিকের সই নাই, কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই, স্বাক্ষর নাই। অতএব এই যে ফ্যাক্ট একটা বা জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা ভুয়া হলফনামা দিচ্ছেন, এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের এমন নজির দেখে আদালত বিস্ময় প্রকাশ করেছেন বলে জানান দুদকের আইনজীবী। প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, ৪ বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। ইতিমধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেননি তারা। এর আগে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্য আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয় রায়ে। একই মামলায় আসামি ও রাজসাক্ষী মামুনকে ৫ বছরের সাজা দেয় ট্রাইব্যুনাল। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সেখানে যান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের ডক্টর জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত রোববার রাতে খালেদা জিয়ার হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগামী নির্বাচনে জনগণ দেশ পরিচালনায় অভিজ্ঞদেরই বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকর করতে হবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করেছে ফ্যাসিস্ট সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। 1990 সালের এদিনে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে নিহত চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি ও টিএসসির মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজন করে আলোচনা সভার। আমাদের তরুণদের বারবার রক্ত দিয়ে এই রাজপথ বঞ্চিত করতে হয় প্রতিটি অধিকার আদায়ের জন্য, কিন্তু অধিকার কি আদায় হয় আমাদের? এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অনেকে 24-এর গণঅভ্যুত্থানের সফলতাকে নিজেদের কুক্ষিগত করতে চায়। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি, একেবারে নিরপরাধ আর কি সব। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার তৈরি করা আদালতেই তাঁর বিচার হচ্ছে। তারা বলেন, সে সময় কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করে তোলা হয়েছে। তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে, 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। বিচার তো শুরু হয়েছে তার, এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে না। বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছিল স্বৈরাচার এরশাদের দল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া মাহফিল করবে বিএনপি। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একই সঙ্গে জানানো হয়, 7 ডিসেম্বর থেকে 6 দিন ব্যাপী দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজনীতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তার সরকারের সময় অত্যাচারিত অনেকে এখন মুক্ত জীবনে যুক্ত হয়েছে রাজনীতিতে। আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন শেষে প্রার্থী হয়েছেন কেউ কেউ। তার সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গুম অপহরণ বিরোধী সোচ্চার কণ্ঠ। নির্বাচনী মাঠের এমন 3 প্রার্থীর গল্প তুলে ধরছেন ওবায়দুল্লাহ মামুন। টকবগে তরুণ অবস্থায় 2016 সালে 9 আগস্ট তুলে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার আরমানকে। রঙিন জীবন থেকে 8 বছরে 17টি ঈদ কেটেছে পলাতক হাসিনার তৈরি অন্ধকার কূপ আয়নাঘরে। অনিশ্চিত জীবনই যেখানে নিশ্চিত ছিল, সেখান থেকে মুক্তি মিলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি এখন ঢাকা 14 আসনে জামায়াত ইসলামী থেকে মনোনীত হয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে। তার প্রতিদ্বন্দ্বী গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। একজন গুমের শিকার, আরেকজন নিজের বড় ভাই সাজিদুল ইসলাম সুমনকে হারিয়েছেন 2013 সালে। এরকম দুর্বিষহ একটা সময় বা জীবন থেকে আমরা আসছি। দেখেন যে যেই জীবনটা আসলে যে মানে ওইখানটায় আসলে আমার মনে হয়েছে যে অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের জীবন। আমি ওখানে 8টি রমজান 17টি ঈদ সে অন্ধকার করে কাটিয়েছে এবং
আমি মানসিকভাবে তৈরি থাকতাম যে আজকে রাতে হয়তো আমার শেষ রাত, কারণ গুপ্ত হত্যাগুলো তো রাতের বেলা করে। যখনই রাত হতো মনে বুঝতাম যে রাত হয়েছে, তখন আমি তওবা করে তৈরি থাকতাম যে যদি আমাকে আজকে হত্যা করে হয়তো আমাকে তওবা করার সময়টুকু দেবে না। গুম ও নিখোঁজ পরিবারের প্রতিনিধি হয়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করতে চান জাতীয় সংসদে। ওইটাও আমাদের থেকে সবসময় সোচ্চার থাকবে যেন আমরা এই মানবাধিকার লঙ্ঘনের সব সময় বিরুদ্ধে থাকবো এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওই জন্যই যে তারা তাদের নাগরিক অধিকার, তার জননিরাপত্তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু সবার একটি কথা, তারা সবাই পরিবর্তন চায়। তারা গতানুগতিক রাজনৈতিক ধারা, নীতি বিবর্জিত, পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব বলয়ে যে রাজনীতি আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, তারা এটাকে ভেঙে একটি নতুন ব্যবস্থা চায়। 2013 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা থেকে আটক হন তৎকালীন ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক। ছাড়া পাওয়ার পর দ্বিতীয়বার 2022 সালে আবারও গুমের শিকার হয়ে 9 মাস ছিলেন হাসিনার বন্দিশালায়। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি থেকে নির্বাচন করতে মাঠে লড়ছেন আশিক। গুম যখন ছিলাম তখন তো আসলে আদৌ আমরা পৃথিবীর আলো দেখব কিনা সেটা তো কখনো চিন্তাও করতে পারিনি, কারণ সার্বক্ষণিক চোখ বাঁধা থাকতো কাপড়ে। মানুষের সেবা যাতে আমরা করতে পারি, অন্তত সেই জন্য আমরা নির্বাচনটা করার চেষ্টা করতেছি, সাধারণ মানুষের কাছে কাছে যাওয়া। আয়না ঘর থেকে নির্বাচনী মাঠে ফেরা নতুন জীবন কাজে লাগাতে চান তরুণ এই রাজনীতিকরা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করলে তার পরিণতি শেখ হাসিনার চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েব। বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়িতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, হাসিনার আমলে দেশের নাগরিকদের হুমকি, গুম, খুন, আয়নাঘর প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করা হয়েছিল। তিনি বলেন, আজকের এই নতুন বাংলাদেশে আরেকটি দল এ দেশের নাগরিকদের হুমকি দিচ্ছে। ফ্যাসিবাদী কায়দায় পুরাতন রাজনৈতিক কালচার আরেকটি দল ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। তাদের সাবধান করে তিনি বলেন, কেউ নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি ভয়াবহ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেন এবং এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, সন্ত্রাসের রাজনীতি করেন, তাহলে আপনারা পালানোর সুযোগ পাবেন না। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে, এমন বিধান রেখে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের এমন সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মানব পাচার, অভিবাসী চোরাচালান দমন, রাজুক উন্নয়ন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। অনেক জায়গায় গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে যাতে বাংলাদেশের কোনো একটা বাড়িও যেন অ্যাপ্রুভাল ছাড়া না হয়, মানে এটা যেন নিয়ম মেনে হয়। ওনার একটা টপ প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। এটা নিয়ে খুব এমন কোনো গ্লোবাল সুপার পাওয়ার নাই বা আমাদের নেইবার নাই যাদের সাথে এটা নিয়ে নিবিড়ভাবে আলোচনা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 18 আসনের ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় আজমপুরে মিছিলে নেতৃত্ব দেয় ঢাকা 18 আসনের দলের মনোনয়ন প্রত্যাশীরা। গণমিছিল ও নির্বাচনী গণসংযোগে অংশ নেয় স্থানীয় বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও বাণিজ্যকে ধ্বংস করে দিয়ে গেছে এবং খেলাপি ঋণে দেশকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সিরামিক এক্সপো 4 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সিরামিক ইন্ডাস্ট্রিতে গ্যাস সংকট সহ নানা সমস্যা রয়েছে, তারপরও এই শিল্প এগিয়ে যাচ্ছে, এটি প্রশংসাযোগ্য। এবারের মেলায় বাংলাদেশ সহ 25টি দেশের 135টি প্রতিষ্ঠান ও 300 ব্র্যান্ড অংশ নেয়। প্রবাসের খবর। সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল তামাম বিজনেস সলিউশন প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে। এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, সঠিক গাইডলাইন দিয়ে বাংলাদেশিদেরকে ইনভেস্টর লাইসেন্স করে দেওয়ার উদ্দেশ্যে আল কাশিম বুরাইদাতে আল তামাম বিজনেস সলিউশনের অফিস উদ্বোধন করা হয়েছে। ফিতা ও কেক কেটে অফিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান। এ সময় সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সৌদি আরবের জেদ্দা হারাস সাওয়ারি বিএনপি। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান। প্রকৌশলী জহিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বৃহত্তর মাসনা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্য রাখেন হারাজ সাওয়ারি বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সেলিম, ফারুক চৌধুরী, সাইফুল ইসলাম সহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আয়োজনে দ্রুত কুমিল্লা বিভাগ নামে পরিপত্র জারি করে প্রশাসনিক কার্যক্রম ঘোষণার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক আকম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাজী আবুল কাশেম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রবাসী পরিষদের সভাপতি আলী ওয়াহিদ। এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা বিমানবন্দরে বিমান চলাচল দাবি আদায় কমিটির উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন। কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই চাই আন্দোলনের অন্যতম সংগঠক এনটিভির কুয়েত প্রতিনিধি আল আমিন সরকারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জয়নাল আবেদিন, ইউনুস মাহমুদ সহ অন্যরা। বিপিএল প্রসঙ্গ। আবারও পেছালো বিপিএল শুরুর তারিখ। 19 ডিসেম্বরের পরিবর্তে 7 দিন পিছিয়ে বিপিএল শুরু হবে 26 ডিসেম্বর। ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান 24 ডিসেম্বর। এদিকে ক্রিকেটারদের নামের আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগেই বিভিন্ন খেলোয়াড়ের গ্রেড নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিসিবি। তবে আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগে দেশীয় ক্রিকেটারের গ্রেড পুনর্নির্ধারণ করা হবে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল। মমিনুর রিপনের রিপোর্ট। এবারের বিপিএল নিয়ে কিছুটা নড়বড়ে অবস্থানে বিসিবি। সিদ্ধান্ত নিয়েও চূড়ান্ত অবস্থানে থাকতে পারছে না তারা। 2 দফা পেছানোর পর আবারও পিছিয়ে গেল বিপিএল শুরুর তারিখ। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, যেহেতু আমাদের লিড টাইম দেয়া লাগবে, উদ্বোধনী অনুষ্ঠানটা 24 তারিখে শেরেবাংলা স্টেডিয়ামে হবে ঢাকাতে। খেলা শুরু হবে 26 ডিসেম্বর সিলেট থেকে, ফার্স্ট উদ্বোধনী ম্যাচ। এরপর সিলেটের খেলা শেষে খেলা হবে চিটাগং, তারপরে ফাইনাল ঢাকা চলে আসবে এবং ঢাকাতে খেলা শেষ হবে 23 জানুয়ারি। কয়েক দফা পেছানোর পর আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর নিলাম। 5 ক্যাটাগরিতে 129 জন দেশীয় ক্রিকেটারের তালিকা করেছে বিসিবি। এই ক্যাটাগরিতে লিটন তাসকিনদের সঙ্গে নাইম শেখ থাকলেও জাতীয় দলের তারকা পেসার নাহিদ রানা আছেন সি গ্রুপে। দেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। নামে ওঠেনি বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারের, জানিয়ে উঠেছে সমালোচনা ঝড়। সময় স্বল্পতায় ভুলভ্রান্তি থাকলেও আনুষ্ঠানিক তালিকায় পরিবর্তনের আভাস দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এটা সিলেক্টররা তাদের দায়িত্ব, তারা আমাদের গ্রেডিং করে দিয়েছে, আমরা খালি ফরওয়ার্ড করে দিয়েছি। এই ডাইরেক্ট সাইনিংয়ের যে ফুল লিস্টটা আমরা অকশন থেকে বার করে দেবো, দিয়ে আমি যে মিনিমাম সিস্টেমগুলি রেখেছি, যে মিনিমাম এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এইগুলিকে আবার রিভিজিট করে একটু চেঞ্জেস, অ্যামেন্ডমেন্ট আসবে। মাঠে যাতে সুন্দর খেলা হয়, উইকেট অ্যান্ড আদার ফেসিলিটি যাতে ভালো থাকে, প্লেয়াররা যাতে
ফুল পেমেন্ট পায়, এটা অ্যাসিউরেন্স। আমাদের পক্ষ থেকে ফুল সিস্টেম শুড বি ইন প্লেস টু প্রোটেক্ট। 5 শতাধিক বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখালো এখন পর্যন্ত তালিকায় নাম উঠেছে 248 জনের। এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক, নিরাপত্তা এবং খেলায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। আমরা চেষ্টা করছি রামিজ রাজা, ওয়াকার ইউনুস, যারা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।